বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়, মন্তব্য সিএসির। সরকার চাপ প্রয়োগ করলেই পদত্যাগের হুঁশিয়ারি। উগ্রবাদ ছড়ানোর চেষ্টা হতাশা তৈরি করছে, মন্তব্য মির্জা ফখরুলের। প্রগতিশীল সমাজের চিন্তাকে বিমুখ করার অভিযোগ। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। ভোটের আগে লুট অস্ত্র উদ্ধারের আশাবাদ। 2 দিনের সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত। ইউক্রেনের শান্তি চুক্তি না হলে রাশিয়াকে ফের নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের। জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করল মস্কো। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়, মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে এসব কথা বলেন তিনি। সিএসি বলেন, পিআর পদ্ধতি আমাদের সংবিধান ও আইনে নেই। এটি মূলত রাজনৈতিক আলাপ আলোচনার বিষয়। আমরা শাসনতন্ত্র এবং আইন অনুযায়ী কাজ করি, এর বাইরে যেতে পারি না। যদি ভবিষ্যতে কোনো আইন আসে বা শাসনতন্ত্র পরিবর্তিত হয় সেটা আলাদা বিষয়। আপাতত এটি রাজনৈতিক আলোচনার মধ্যে রয়েছে, আমরা এতে জড়াতে চাই না। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে নাসির উদ্দিন বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচনের রোডম্যাপ মোটামুটি প্রস্তুত জানিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কর্মী বাহিনী 24 ঘন্টা কাজ করছে। রাষ্ট্র সংস্কারের আলোচনা তর্ক বিতর্ক হতাশা তৈরি করেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের তর্ক বিতর্ক থাকবেই, তবে মাঝে মধ্যে তা হতাশার জায়গায় পৌঁছে যাচ্ছে। শনিবার 23 অগস্ট সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমি যখন একটি প্রগতিবাদী সমাজ দেখতে চাই, যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই, তখন যদি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে, সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে, মানুষের চিন্তা ভাবনাগুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। আলোচনায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হলে রাষ্ট্র কাঠামোয় সংস্কার আনার পরামর্শ দেন বিএনপি মহাসচিব। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার 23 অগস্ট দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি হিমাগার পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অস্ত্র উদ্ধারের ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু নির্বাচন উপলক্ষে না, দেশে অন্য সময়েও যেন কোনো ধরনের অস্ত্র ঢুকতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া, ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনের আগে আমরা আশা করছি প্রায় সব অস্ত্র আমরা উদ্ধার করে ফেলব। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার 2 দিনের সফরে আজ শনিবার 23 অগস্ট দুপুরে ঢাকায় এসেছেন। বেলা 2টার দিকে একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ঢাকা সফরের সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ বিভিন্ন নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিন রবিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে একান্তে এবং প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন ইসহাক দার। 2 দেশের মধ্যে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে। ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে মস্কোর উপর হতাশ হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 22 অগস্ট ট্রাম্প আবার রাশিয়াকে হুমকি দিয়ে বলেছেন, 2 সপ্তাহের মধ্যে ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে কোনো অগ্রগতি না হলে তিনি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করবেন। এই হুমকি দেওয়ার আগে গত সপ্তাহেই আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে তিনি ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। ওই
বৈঠকের পর জানানো হয় শিগগিরই শান্তি চুক্তি নিয়ে বৈঠক করতে পারেন পুতিন ও জেলেনস্কি। তবে শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে সম্ভাব্য শীর্ষ সম্মেলনের কোনো এজেন্ডা ছিল না এবং এই ধরনের বৈঠকের কোনো পরিকল্পনাও নেই। গাজায় সামরিক আক্রমণের জন্য ইসরায়েলের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞায় মন্ত্রিসভার সমর্থন আদায়ে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাম্প, যার ফলে দেশটিতে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। 22 আগস্ট মধ্য ডানপন্থী নিউ সোশ্যাল কন্ট্রাক্ট পার্টির সদস্য ক্যাসপার ভেল্টক্যাম্প গাজায় ইসরায়েলি হামলা ও পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের কারণে ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চেয়েছিলেন, কিন্তু এই কাজে তারই সহকর্মীদের বিরোধিতার মুখে পড়েন তিনি। ভেল্টক্যাম্প ইসরায়েলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার ভেনগাভেরের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। একই সঙ্গে নৌবাহিনীর যন্ত্রাংশের রপ্তানির পারমিট বাতিল করেছিলেন। তিনি খুব করে চাইছিলেন ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের বাণিজ্য চুক্তিও স্থগিত করতে। তবে জার্মানির আপত্তি এবং ডাচ সংসদের বাড়তি চাপ তাকে আরও সমস্যায় ফেলে দেয়। ক্যাসপার ভেল্টক্যাম্পের পদত্যাগের ফলে নেদারল্যান্ডস আপাতত পররাষ্ট্রমন্ত্রী ছাড়া থাকবে, কারণ ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে কাজ করছে এবং শুল্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। এছাড়া ভেল্টক্যাম্পের সঙ্গে একই দলের অন্য মন্ত্রী ও সচিবরাও সংহতি জানিয়ে পদত্যাগ করেছেন। এ অবস্থায় ডাচ সরকার কার্যত একটি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে। সীমিত কিছু নিষেধাজ্ঞা নিলেও এখনও ইসরায়েলের F-35 যুদ্ধবিমানের সরবরাহে ভূমিকা রাখছে নেদারল্যান্ডস। অথচ এসব যুদ্ধবিমান গাজায় হামলার জন্য ব্যবহার হচ্ছে, যেখানে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ এবং সেখানে দুর্ভিক্ষের আশঙ্কাও দেখা দিয়েছে। ডাচ সরকার আন্তর্জাতিকভাবে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের নিন্দা জানালেও ভেল্টক্যাম্পের মতো কঠোর অবস্থান নিতে পারেনি। তাই শেষ পর্যন্ত পদত্যাগই ভেল্টক্যাম্পের একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে দুর্ভিক্ষের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন IPC। গাজার খাদ্য নিরাপত্তার পরিস্থিতিকে সর্বোচ্চ ও ভয়াবহ স্তর ফেজ 5-এ উন্নীত করেছে সংস্থাটি। IPC জানায়, গাজা সিটি ও পার্শ্ববর্তী এলাকায় মানুষ দুর্ভিক্ষের শিকার। সেপ্টেম্বরের শেষ নাগাদ এই বিপর্যয় ছড়িয়ে পড়তে পারে দেইর আল বালাহ ও খান ইউনিসে। IPCর সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে অন্তত 5 লাখ মানুষ মানবসৃষ্ট দুর্ভিক্ষে ভুগছেন। অঞ্চলটিতে খাদ্যবাহী ট্রাক ঢুকতে ইসরায়েল সরকারের বাধার কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। এছাড়া ইসরায়েলের তত্ত্বাবধানে চলা গাজায় খাদ্য বিতরণ কর্মসূচিগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে মানুষের আনাগোনা কম বলেও জানায় IPC। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে সতর্ক করা হয় প্রতিবেদনে। এদিকে IPCর প্রতিবেদন মানতে নারাজ ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হামাসের প্রচারণার সঙ্গে মিল রেখে ভুয়া প্রতিবেদন তৈরি করেছে IPC। দেশটির সরকারি কার্যক্রম সমন্বয়কারী সংস্থা কোগাটো এটিকে আংশিক তথ্যের উপর ভিত্তি করে মিথ্যা ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদন হিসেবে অভিহিত করেছে। ইসরায়েলের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে IPC। তারা বলেছে, প্রতিবেদন তৈরির ক্ষেত্রে ব্যবহার হয়েছে দীর্ঘদিন ধরে ব্যবহার হওয়া মানদণ্ড। তবে ইসরায়েলের দাবি, প্রতিবেদন তৈরির ক্ষেত্রে হামাসের তথ্য ব্যবহার করেছে IPC। তারা বলছে, গাজায় অপুষ্টির কিছু তথ্য এসেছে হামাসের নিয়ন্ত্রণে থাকা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে অপুষ্টিতে 112 শিশুসহ এখন পর্যন্ত অন্তত 273 জনের মৃত্যু হয়েছে। IPCর প্রতিবেদন প্রকাশ হওয়ার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক নেতারা। খাদ্য সংকটের এমন অবস্থা চলতে দেওয়া যায় না মন্তব্য করে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, গাজার বাসিন্দাদের খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করা ইসরায়েলের দায়িত্ব।
গাজায় ইসরায়েলের পরিকল্পিত বাধার কারণে দুর্ভিক্ষ ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার। গাজায় সাহায্য পৌঁছাতে ইসরায়েলি বাধার কারণে এই মানবসৃষ্ট বিপর্যয় হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি। তিনি বলেন, এটি স্রেফ নৈতিক অত্যাচার। উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। তিনি বলেছেন, যুদ্ধের সময় অনাহার সৃষ্টি করা যুদ্ধাপরাধ। এতে মৃত্যু ঘটলে তা ইচ্ছাকৃত হত্যার সমান। গাজা শহরে হামলা ও দখল অভিযান চালাতে চলতি সপ্তাহে হাজার হাজার রিজার্ভ সেনা পাঠানোর অনুমোদন দিয়েছে ইসরায়েল। অথচ এই এলাকাকেই দুর্ভিক্ষগ্রস্ত ঘোষণা করেছে আন্তর্জাতিক খাদ্য সংকট বিষয়ক সংস্থা আইপিসি। ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা যৌথ বিবৃতিতে এই পরিকল্পিত হামলা নিয়ে প্রকাশ করেছে গভীর উদ্বেগ। তাদের মতে, যেখানে আগে থেকে দুর্ভিক্ষ চলছে সেখানে নতুন অভিযান শুরু হলে সাধারণ মানুষের উপর নেমে আসবে ভয়াবহ বিপর্যয়। ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অগ্রগতি পাচ্ছে রাশিয়া। যুদ্ধক্ষেত্রের অনেক দূর থেকেও ড্রোন ব্যবহার করে শহর ও বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে পুতিন বাহিনী। এসব ড্রোনের বেশিরভাগ দ্রুতগতির বা উচ্চ প্রযুক্তির নয়, বরং এতটাই সস্তা যে প্রতি রাতে 700টিরও বেশি ড্রোন ছোড়া সম্ভব হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা অতিক্রম করা এবং সে দেশের নাগরিকদের মনোবল ভাঙাই রাশিয়ার লক্ষ্য। রাশিয়া ইরান থেকে শাহেদ ড্রোন কিনেছে ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য। এখন মস্কো প্রতি মাসে হাজার হাজার এমন ড্রোন তৈরি করতে গড়ে তুলেছে বড় কারখানা। অন্যদিকে এই কম দামি ড্রোন ঠেকাতে ইউক্রেনকে ব্যবহার করতে হচ্ছে ব্যয়বহুল গোলাবারুদ। কারণ এসব ড্রোন ঠেকাতে কার্যকর হচ্ছে না সাধারণ প্রতিরক্ষা কৌশলগুলো। 2024 সালের জুলাইয়ে ইউক্রেনে দিনে গড়ে 14টি ড্রোন ছুটত রাশিয়া। 2025 সালের জানুয়ারিতে তা বেড়ে হয় 80টিরও বেশি। গত জুলাইয়ে দিনে গড়ে ড্রোন হামলা হয় 2 শতাধিক। এর মধ্যে এক রাতেই সর্বোচ্চ 728টি ড্রোন হামলা চালায় রাশিয়া। ড্রোন হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে মনুষ্যবিহীন আকাশযানের ব্যবহার ক্রমেই বাড়ছে। নিজেদের বিমান বাহিনীর ঘাটতি পূরণে ড্রোনকে আরও উন্নত করছে রাশিয়া ও ইউক্রেন। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে যে কোনো সংঘাতে এগিয়ে থাকার জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্ররাও এখন জোর দিচ্ছে ড্রোন প্রযুক্তির উন্নয়নে। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের গবেষক রবার্ট টলেস্ট বলেন, ন্যাটো হয়তো ড্রোন ব্যবহার বাড়াবে, তবে রাশিয়া ও ইউক্রেনের মতো ব্যাপক নয়, কারণ তাদের কাছে বিশাল বিমান বাহিনী আছে যা দ্রুত শক্তিশালী হামলা চালাতে সক্ষম। রাশিয়া বিভিন্ন ধরনের এফপিভি ড্রোন ব্যবহার করে, যা সাধারণত সর্বোচ্চ 15 কিলোমিটার উঠতে পারে। এ ড্রোনে ছোট বিস্ফোরক, এমনকি ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম গ্রেনেডও বহন করা যায়। তবে ইউক্রেনের শহরগুলোতে আক্রমণের জন্য প্রধানত বড় আকৃতির শাহেদ ড্রোন ব্যবহার করে রাশিয়া। 3 ধরনের শাহেদ ড্রোন ব্যবহার করে রাশিয়া। এর মধ্যে শাহেদ 131 বা গেরান 1 ড্রোনের সর্বোচ্চ পালা 900 কিলোমিটার। এটি 10 থেকে 15 কেজি ওজনের বস্তু বা বিস্ফোরক বহন করতে পারে। এর পরেই আছে শাহেদ 136 বা গেরান 2 ড্রোন। ঘন্টায় 185 কিলোমিটার গতিতে এটি আঘাত হানতে পারে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে, বহন করতে পারে 40 কেজি পর্যন্ত বিস্ফোরক। বর্তমানে আলাবুগা শহরে একটি গোপন কারখানায় শাহেদ 136 ড্রোন তৈরি করছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্য অনুযায়ী 2025 সালের শেষ পর্যন্ত দিনে প্রায় 200টি ড্রোন তৈরি করাই রাশিয়ার লক্ষ্য। শাহেদ 23H বা গেরান 3 রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন। এটি 2500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। ঘন্টায় সর্বোচ্চ 600 কিলোমিটার গতিতে চলা এই ড্রোন 50 থেকে 300 কেজি ওজন বহনে সক্ষম। রাশিয়া এখন প্রতি মাসে 6000-এর বেশি শাহেদ ড্রোন উৎপাদনের দিকে এগোচ্ছে বলে দাবি ইউক্রেনের গোয়েন্দাদের। তারা জানায়, যুদ্ধের শুরুতে রাশিয়া এসব ড্রোন কিনত ইরান থেকে। এখন রাশিয়ায় তৈরি হয় অনেক কম পড়ছে খরচ। ইউক্রেনের গোয়েন্দারা বলছেন, 2022 সালের প্রতিটি শাহেদ ড্রোন কিনতে রাশিয়াকে গড়ে খরচ করতে হতো $2 লাখ। এখন আলাবুগা কারখানায় ড্রোনগুলো উৎপাদন হওয়ায় খরচ কমে গড়ে $70,000 নেমে এসেছে। ড্রোনের কম খরচের কারণে এখন রাশিয়ার পক্ষে প্রতি রাতে হামলা চালানো সম্ভব হচ্ছে, চালাতে পারছে বড় আকারের হামলাও। যুদ্ধের শুরুতে মাসে যেখানে একবার বড় ক্ষেপণাস্ত্র হামলা হতো, এখন প্রায় প্রতি রাতে ড্রোন দিয়ে এমন হামলা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS।
CSIS এর গবেষক ইয়াসির আতালান জানান, ইউক্রেনের রাশিয়ার ড্রোন আঘাত হানার হার এখন প্রায় দ্বিগুণ। গত এপ্রিল থেকে প্রায় 20% ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। 2024 সালে তা ছিল 10%-এরও কম। ইয়াসির আতালান বলেন, আসল বিষয় শুধু ড্রোন আঘাত নয়, বরং এগুলো বেসামরিক মানুষের মনের ভয় তৈরি করছে। পাশাপাশি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে ছুড়ে দিচ্ছে বড় চ্যালেঞ্জ। যুদ্ধক্ষেত্রে এফপিভি ড্রোন দিয়ে পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনও। ওয়াশিংটন ভিত্তিক ISW এর গবেষক কাতেরিনা স্তেপানেস্কো বলেন, দুই পক্ষই দ্রুত একে অপরের প্রযুক্তির জবাব দিচ্ছে। কখনো মাত্র 2-3 সপ্তাহের মধ্যেই নতুন প্রযুক্তি পাল্টা ব্যবস্থা বের হয়ে যাচ্ছে। তাই আজ যে উদ্ভাবন কাজে লাগছে তা কয়েক মাস পর অকার্যকর হয়ে যেতে পারে। ISW এর তথ্য অনুযায়ী রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই এখন AI চালিত ড্রোন তৈরির চেষ্টা করছে, যা যুদ্ধক্ষেত্রে নিজ থেকে সিদ্ধান্ত নিতে পারবে। পাশাপাশি এমন AI ড্রোনও বানানো হচ্ছে যা শত্রুপক্ষের হামলা প্রতিহত করবে। এতে ক্ষেপণাস্ত্র ব্যবহারের চেয়ে খরচ অনেক কম পড়বে। গবেষক কাতেরিনা স্তেপানেস্কো বলেন, AI চালিত ড্রোন নিয়ে ইউক্রেন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। তার বহু তথ্য পাওয়া গেছে, তবে সেগুলো পর্যাপ্ত পরিমাণে মোতায়েন হতে দেখা যায়নি। ইউক্রেন যদি হামলা প্রতিহতকারী ড্রোন তৈরি করতে পারে, তাহলে তাদের সক্ষমতা বেড়ে যাবে। বাংলাদেশে বিএনপি, জামায়াত, এনসিপি সহ 23টি রাজনৈতিক দল জুলাই সনদের খসড়ার ওপর তাদের মতামত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে। দেশের সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের জুলাই সনদের মৌলিক কয়েকটি বিষয়ে দলগুলোর মতপার্থক্যের মীমাংসা এখনো হয়নি। এর বাস্তবায়ন প্রশ্নেও বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দলের পাল্টাপাল্টি অবস্থান বা প্রকাশ্যে নানা মেরুকরণ দেখা যাচ্ছে। এই সনদের বৈধতা বা আইনি ভিত্তির প্রশ্নে সুপ্রিম কোর্টের মতামত নিতে রেফারেন্স পাঠানোর চিন্তার কথাও বলছে কোনো কোনো দল। কিন্তু সুপ্রিম কোর্টের রেফারেন্স পাঠানোর প্রশ্ন কেন আসছে, সে পথে কি সমাধান সম্ভব, এসব প্রশ্নে আজকের আলোচনা। সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। আলোচনা শুরুর আগে বলে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, যুক্ত থাকুন বিবিসি বাংলার সোশ্যাল হ্যান্ডেলগুলোতে, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। কাদের জুলাই সনদের চূড়ান্ত খসড়ার উপর দলগুলো যে তাদের মতামত দিয়েছে, কি জানা যাচ্ছে? যেটা হচ্ছে যে বিএনপি আগেই মতামত দিয়েছে, দুদিন আগেই, আর জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল আজকে, মানে বেশিরভাগ দলই আজকে মতামত দিয়েছে। তো যেটা হচ্ছে যে যেটুকু জানা যাচ্ছে যে এই জুলাই সনদের মানে মৌলিক অনেকগুলো বিষয়ে তো মত পার্থক্য বা মতভেদ আছে দলগুলোর মধ্যে, কিন্তু বড় যে মত পার্থক্যের জায়গা সেটা হচ্ছে যে এর বাস্তবায়নের প্রশ্ন নিয়ে। বাস্তবায়নের প্রশ্ন বলতে এখানে আইনি ভিত্তি দেয়া, নির্বাচনের আগেই আইনি ভিত্তি দেয়া বাস্তবায়ন করা, আবার প্রশ্ন আছে যে পরবর্তী নির্বাচিত সংসদে গিয়ে এর আইনি ভিত্তি দেয়া। এই জায়গাটাতেই মূল পার্থক্য, এবং সেখানে গণভোটের প্রশ্নও তোলা হয়েছে। তো বিএনপি তাদের অবস্থান হচ্ছে যে মানে এখনই আইনি ভিত্তি নয়, আইনি ভিত্তি দেয়া বা অধ্যাদেশ করে এটাকে আইনি ভিত্তি দেয়া, এর বিরুদ্ধে অবস্থান বিএনপির। তারা মনে করে নির্বাচিত সংসদ এসে এর বাস্তবায়ন করবে। কিন্তু জামায়াতে ইসলামী তাদের দিক থেকে বক্তব্য হচ্ছে এখনই আইনি ভিত্তি দিতে হবে, এবং আইনি ভিত্তি দিয়ে মানে এই বিষয়টাতে এখনই বাস্তবায়ন করতে হবে, এর ভিত্তিতেই নির্বাচনে যেতে হবে। এইটি কিন্তু ছাত্র নেতৃত্বের যে দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তাদেরও অবস্থান এটি। প্রভাবশালী দলগুলোর মধ্যে এই পার্থক্য। এছাড়া অন্য যে দলগুলো আছে তাদের মধ্যেও এই বিষয়টাতেই পার্থক্য আছে, অর্থাৎ বাস্তবায়নের প্রশ্নে দলগুলোর মধ্যে একটা বিভক্তি, দুটি পক্ষ দাঁড়িয়ে গেছে বলে মনে হচ্ছে। সেই জায়গাটাতেই মানে কোনো দলের দিক থেকে প্রশ্ন মানে বলা হচ্ছে যে বিষয়টা সমাধানের জন্য সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠানো যায় কিনা, এই ধরনের একটা বক্তব্য আসছে। তবে যেটা হচ্ছে যে বেশ কয়েকটি দল তাদের মতামত বা সনদ, মানে সনদের যে খসড়া জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো হয়েছিল দলগুলোর কাছে, সেটি পুরোপুরি একমত নয়, সেই জায়গা থেকে সরে আসা, এই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। যেমন কমিউনিস্ট পার্টি, তাদের দিক থেকে বলা হচ্ছে যে তারা মনে করছে যে মূলনীতির প্রশ্নে, মানে সংবিধানে যে মূলনীতি আছে মুক্তিযুদ্ধকে ঘিরে বা মুক্তিযুদ্ধের পরে যে বিষয়গুলো এসে, সেই জায়গাটাতে সংশোধনী তারা পক্ষে নেয়। ফলে এই জায়গাটাতে মানে এই সনদের প্রশ্নে তাদের
মানে এর সঙ্গে সংশ্লিষ্টতা থাকা বা এর অংশীজন হিসেবে থাকা সেই জায়গায় সম্ভব হয়ে উঠছে না, এই ধরনের বক্তব্য আসছে। তো ফলে বাস্তবায়নের প্রশ্ন এবং সংবিধানের মূলনীতি মৌলিক কিছু বিষয়ে পার্থক্যটা থাকছে। এই ধরনের মতামতগুলো শেষ পর্যন্ত আপত্তি, প্রশ্ন, মতামত এইভাবেই এসছে। আদালতের রেফারেন্স কি ধরনের ভূমিকা পালন করতে পারে বলে যারা প্রত্যাশা করছেন তাদের দিক থেকে ব্যাখ্যা? যেটা হয়েছে যে দুটো মানে এই বাস্তবায়নের প্রশ্নে মূল যে বিষয়টা যেটা আমি বলছিলাম যে আইনগত ভিত্তি দেয়া এখনই, সেটা অধ্যাদেশের মাধ্যমে হোক, এখন তার অধ্যাদেশ ছাড়া কিছু করা সম্ভব না যেহেতু সংসদ নেই। তো বিএনপি এখানে মূল বিরোধিতা করছে এবং বিএনপির সাথে মিত্র যে দলগুলো আছে, গণতন্ত্র মঞ্চ, সেখানে বেশ কয়েকটি দল আছে, 12 দলীয় জোট, তাদের দিক থেকে বিরোধিতাটা আছে। জামায়াত ইসলামী এবং এনসিপির অবস্থান তারা পাল্টা অবস্থানে আছে। তো বিএনপির যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এখন যদি অধ্যাদেশ করা হয় বা কোনো আইনি ভিত্তি দেওয়া হয়, সেটাও কিন্তু পরবর্তী নির্বাচিত সংসদে গিয়ে অনুমোদনের প্রশ্ন আসবে, ফলে পরবর্তী সংসদে সেটা মানে করতে পারে। তো এখন যেহেতু একটা রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এই পরিস্থিতিটা এসেছে, ফলে বিএনপিও মনে করছে এবং বিএনপির মানে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে যেহেতু বিএনপি মনে করছে যে তারা ক্ষমতার কাছাকাছি চলে এসে বা ভোট হলেই তারা ক্ষমতায় যাবে, ফলে তাদের নির্বাচন করাটাও একটা প্রশ্ন, ফলে তাদের দিক থেকে কিছুটা নমনীয় হওয়ার বিষয় থাকে। সেই জন্য বিএনপি এবং তার মিত্র দলগুলোর দিক থেকে এক ধরনের ইঙ্গিত আছে যে আসলে যেমন অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়ার সময় যে সুপ্রিম কোর্টের রেফারেন্সের জন্য পাঠানো হয়েছিল, সেখান থেকে একটা মতামতের কথা বলা হচ্ছে সংবিধানের 106 অনুচ্ছেদের ভিত্তিতে, যদিও সেই রেফারেন্সের বিষয়টা নিয়েও বিতর্ক আছে, কিন্তু এই দলগুলো ইঙ্গিত দিচ্ছে যে সুপ্রিম কোর্টে যদি রেফারেন্স পাঠিয়ে সরকারের পক্ষ থেকে একটি মতামত নেওয়া হয়, সেখান থেকে একটা মতামত আসলে একটা সমাধান হতে পারে। তখন দলগুলো একটা মানে এক ধরনের বাধ্যবাধকতা না হলেও এক ধরনের একটা সমাধানে বা সমঝোতায় আসার একটা সুযোগ তৈরি হতে পারে, এই দলগুলো মনে করছে। সে কারণেই সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠানোর বিষয়টাতে এই মানে বিএনপি এবং এর মিত্র দলগুলোর দিক থেকে এক ধরনের ইঙ্গিত দেওয়া হচ্ছে যে এটা একটা সমাধানের পথ হতে পারে। কিন্তু জামায়াত ইসলামী, এনসিপি, তাদের অবস্থান হচ্ছে যে আইনি ভিত্তি আগে দিতে হবে, কিন্তু প্রয়োজনে তারা গণভোটের প্রশ্নটা তুলছে যে গণভোট করা যেতে পারে নির্বাচনের আগে, অথবা সংবিধান সভার ভোট করা যেতে পারে। তো এই জায়গাগুলোতে বিএনপি এর বিপক্ষে, তারা কোনোভাবেই গণভোট বা সংবিধান সভার ভোট এই বিষয়গুলোতে যেতে রাজি নয়। তারা মানে শেষ পর্যন্ত রেফারেন্সের বিষয়টাতে হয়তো রাজি হতে পারে, সেই ধরনের ইঙ্গিত দিচ্ছে। ফলে মানে আসলে সমাধানটা শেষ পর্যন্ত কোন পথে হবে এখনো মতপার্থক্য বা মানে মীমাংসার কোনো অবস্থা এখনো দেখা যাচ্ছে না। কোন বিষয়গুলো এখনো অমীমাংসিত? অমীমাংসিত বিষয় যেটা বলছিলাম যে বড় আরেকটা বিষয় এসছে, সেটা হচ্ছে যে এই জুলাই সনদকে সংবিধানের ঊর্ধ্বে রাখার কথা বলা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়েছে গত সপ্তাহে, তাতে বলা হয়েছে যে সংবিধানের ঊর্ধ্বে থাকতে হবে এবং কোনো আদালতে এই সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না। এই জায়গাটাতেও বড় ধরনের মতপার্থক্য দেখা যাচ্ছে। সংবিধানের ঊর্ধ্বে রাখা এবং আইনগত প্রশ্ন তোলা যাবে না, এ নিয়ে বিএনপি শক্তভাবেই তাদের আপত্তি জানিয়েছে, লিখিতভাবেই তাদের আপত্তি জানিয়েছে। তাদের বক্তব্যটা হচ্ছে যে কোনো নাগরিক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তার সঙ্গে আমি কথা বলেছিলাম, তিনি যেটা বলছেন যে কোনো নাগরিক যদি তিনি মনে করেন যে তার এই জায়গায় অসন্তুষ্টি আছে, আপত্তি আছে, তিনি কেন আইনের আশ্রয় নিতে পারবেন না, তিনি কেন আদালতে যেতে পারবেন না, তিনি কেন আইনগত প্রশ্ন তুলতে পারবেন না, সেটা ওই মানে নাগরিকদের অধিকারের উপরে মানে খর্ব করা হয়। এক ধরনের তারা বলছেন যে এক ধরনের কর্তৃত্ববাদী ব্যবস্থার মানে দৃশ্যমান হয়, সে কারণে তারা এটা বিরোধিতা করছেন। কিন্তু আইনগত প্রশ্ন তোলা যাবে না এই বিষয়টাতে জামায়াত ইসলামের দিক থেকে কোনো সুস্পষ্ট কোনো বক্তব্য নেই, কিন্তু তারা আবার মনে করে যে জুলাই সনদকে সংবিধানের ঊর্ধ্বে রাখা উচিত, সেই জায়গায় আবার তারা মনে করছে। তবে বামপন্থী দলগুলো আবার বিএনপির যে অবস্থান সেই অবস্থানের সাথে আছে, ইসলামপন্থী দলগুলো আবার জামায়াত ইসলামের যে অবস্থান সেই জায়গাটাতে আছে। ফলে এই জায়গাটাতেও একটা বিভক্তি আছে। এনসিপি যদিও আইনগত প্রশ্ন বা সংবিধান ঊর্ধ্বে রাখা এই জায়গাগুলোতে সেভাবে তাদের অবস্থান এখনো পরিষ্কার করেনি, তবে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি বলছেন যে তারা মনে করেন যে সংবিধানের ঊর্ধ্বে রাখা যায়, মানে যেহেতু
একটা প্রেক্ষাপট, একটা গণ অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগ শাসনের পতনের জন্য, এবং সেখানে ছাত্র জনতা সবাই অংশ নিয়েছিলেন, ফলে সেটা রাখা যায়। কিন্তু আইনি ভিত্তির প্রশ্নে, মানে আইনি প্রশ্ন তোলা যাবে না, আইনগত প্রশ্ন, সে ব্যাপারে তাদের কোনো বক্তব্য এখনো নাই। আচ্ছা, জুলাই সনদে সব দল কি সই করবে শেষ পর্যন্ত? আভাস কি পাওয়া যাচ্ছে? প্রভাবশালী যে দলগুলো, যারা আসলে ক্ষমতায় মানে যেতে চায় বা ক্ষমতার কাছাকাছি থাকতে চায়, এই দলগুলো স্বাক্ষর করবে, এটা নিশ্চিতভাবেই বলা যায় এখন। বিএনপি, জামায়াত, এনসিপি বা ইসলামপন্থী কিছু দল, তাদের সাথে যেটা কথা বলে মনে হয়েছে, কারণটা হচ্ছে যে রাজনৈতিক পট পরিবর্তনের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটও এই দলগুলোর উপরে একটা চাপ তৈরি করেছে সংস্কারের প্রশ্নে, জুলাই সনদের প্রশ্নে। রাজনৈতিক পরিস্থিতি বা বাস্তবতাটাও একটা চাপ তৈরি করেছে, ফলে এই দলগুলোকে স্বাক্ষর করতে হবে, মানে এই দলগুলোর নেতারাই সেটা মনে করছেন, ফলে তারা স্বাক্ষর করবেন, এ ধরনের একটা ইঙ্গিত তারা দিচ্ছেন। যদিও অনেক প্রশ্ন তাদের আছে, অনেক মতপার্থক্য, অনেক ক্ষেত্রে আপত্তি আছে, তারপরেও তারা স্বাক্ষর করতে পারেন। কিন্তু বামপন্থী কিছু দল, তাদের দিক থেকে হয়তো শেষ পর্যন্ত তারা স্বাক্ষর করবেন কিনা এখনও অবস্থান পরিষ্কার করেননি। কিন্তু যেমন কমিউনিস্ট পার্টি, তার সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, তার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি যেটা বলছিলেন যে তাদের স্বাক্ষর করার বিষয়টা অসম্ভব করে তোলা হয়েছে। তাদের মূল আপত্তির জায়গাটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রশ্ন, মৌলিক বিষয়গুলোতে, মূলনীতির বিষয়গুলোতে সংস্কার বা পরিবর্তনের যে কথাগুলো বলা হচ্ছে, সেগুলো তারা গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন। ফলে এই বিষয়গুলো আছে, তবে প্রভাবশালী দলগুলো স্বাক্ষর করবে, এটা এই ধরনের ইঙ্গিত তারা দিচ্ছেন। দলগুলো যে মতামত দিল, এখন তার উপর ভিত্তি করে কি ঐকমত্য কমিশন বিষয়গুলো চূড়ান্ত করবে, নাকি আবার আলোচনা হবে? না, জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, তার সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি যেটা বলছিলেন যে দলগুলো যে মতামত দিল বা এরপরেও যারা দেবেন, সেই মতামতগুলো নিয়ে তারা আবার নিজেরা আলোচনা করে ঠিক করবেন। তারা আবার ওই মতামতগুলো নিয়ে দলগুলোর সঙ্গেও আলোচনা করবেন আবারও। এটাকে তারা শেষ দফা আলোচনা বলছেন। এটা আগামী সপ্তাহে তারা শুরু করবেন সেই আলোচনাটা। এই আলোচনার ভিত্তিতেই তারা একটা পর্যায়ে এসে তারপর চূড়ান্ত সনদ তারা করবেন। সেখানে বাস্তবায়নের পদ্ধতি কি হতে পারে, সেই বিষয়টা নিয়ে তারা আলোচনা করেছেন বিশেষজ্ঞদের সাথে, সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞদের সাথে। সেখানে যে পরামর্শগুলো পেয়েছেন, দলগুলো যে পরামর্শ দিয়েছে, এগুলো নিয়ে তারা একটা সিদ্ধান্ত নিয়ে আবার দলগুলোর সাথে আলোচনা করে সেটা ঠিক করবেন। আর জাতীয় ঐকমত্য কমিশন তো বলেছেই যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে গত 6 মাসের আলোচনায়, তারা 30টি বেশি দলের সাথে আলোচনা করেছেন, সেই বিষয়গুলোতেই জুলাই সনদ তৈরি করা হবে। আর যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে বা মানে ভিন্ন মত দিয়েছে বিএনপি বা বিভিন্ন দল, সেগুলো সেভাবেই থাকবে, ভিন্ন মত হিসেবে থাকবে। কিন্তু ঐক্যমতের বিষয়গুলো নিয়ে তারা সনদ তৈরি করবেন। ফলে আরেক দফা আলোচনার পরই চূড়ান্ত বিষয়গুলো আসবে এবং সেখানেই বাস্তবায়নের প্রশ্নগুলো আসবে। কিন্তু অনেক প্রশ্ন, অনেক মতপার্থক্য, যেটা আমি বলছিলাম, তারপরেও যখন দলগুলো স্বাক্ষর করবে, কিন্তু বাস্তবায়নের প্রশ্নটা কিভাবে সমাধান হবে সেটা এখনও বলা মুশকিল। যদিও সেখানে সুপ্রিম কোর্টের রেফারেন্সের বিষয়টাই বিএনপি সহ বিভিন্ন দলের দিক থেকে একটা পথ হিসেবে দেখানো হচ্ছে। আচ্ছা কাদের, ধন্যবাদ আপনাকে। ভারত আর চীন সহমত হয়েছে, তবে আপত্তি তুলেছে নেপাল। সম্প্রতি চীন আর ভারত যে 3টি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাণিজ্য শুরু করার যৌথ সিদ্ধান্ত নিয়েছে, তারই একটা লিপুলেখ। অন্য 2টি স্থল সীমান্ত হলো শিবকিলা আর নাথুলা। লা শব্দের অর্থ গিরিপথ। নেপাল দাবি করেছে লিপুলেখ তাদের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের সরকারি মানচিত্রেও সেটি নেপালের মধ্যেই দেখানো হয়েছে। ভারত বরাবরই বলে আসছে লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা তাদের ভূখণ্ডের মধ্যে পড়ে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে এই দাবি অন্যায্য এবং এর কোনো ঐতিহাসিক তথ্য প্রমাণও নেই। মিস্টার জয়সওয়াল বলেন, লিপুলেখ গিরিপথ দিয়ে ভারত ও চীনের মধ্যে সীমান্ত বাণিজ্য 1954 সালে শুরু হয়েছিল এবং কয়েক দশক ধরে তা অব্যাহত থেকেছে। সাম্প্রতিক বছরগুলোতে কোভিড সহ অন্যান্য নানা কারণে তা বন্ধ হয়ে যায়, তবে এখন দুপক্ষই আবারও বাণিজ্য শুরু করতে সম্মত হয়েছে। লিপুলেখের মাধ্যমে ভারত ও চীনের সীমান্ত বাণিজ্য শুরুর ঘোষণায় নেপালের গণমাধ্যম প্রশ্ন তুলেছে, আর তারপরেই নেপালের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে নেপালের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী বলছেন, সকলেই জানেন যে এই অঞ্চলে রাস্তার নির্মাণ না করতে বা সীমান্ত বাণিজ্যের মতো কোনো কার্যকলাপ না করার জন্য
নেপাল বারবার ভারতকে অনুরোধ করেছে। ইতিমধ্যেই চীনকেও জানিয়ে দেওয়া হয়েছে যে লিপুলেখ নেপালের অংশ। দেশটির উত্তর পশ্চিমে অবস্থিত লিপুলেখ এলাকাটি ভারত, নেপাল আর চীন এই তিন দেশের সীমানা সংলগ্ন। ভারত এই অঞ্চলটিকে উত্তরাখণ্ড রাজ্যের অংশ বলে মনে করে, অন্যদিকে নেপাল এটিকে তার অঞ্চল বলে দাবি করে। 2019 সালের নভেম্বর মাসে ভারত জম্মু ও কাশ্মীর রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে এবং তখনই একটি নতুন মানচিত্র প্রকাশ করা হয় যাতে ওই এলাকাটিকেও অন্তর্ভুক্ত দেখানো হয়। নেপাল ওই মানচিত্রের তীব্র বিরোধিতা করে সেটি পরিবর্তনের দাবি তোলে। এর ঠিক 5 মাস পর 2020 সালের মে মাসে লিপুলেখ ইস্যুতে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়। 2020 সালের 18 জুন নেপাল তার সংবিধান সংশোধন করে দেশের রাজনৈতিক মানচিত্র হালনাগাদ করে। ওই মানচিত্রে 3টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা দেখানো হয়েছিল। নেপালের এই পদক্ষেপকে একতরফা আখ্যা দেয় ভারত। এই ভূখণ্ডগুলির ওপরে নেপালের দাবিকে কৃত্রিম এবং সম্প্রসারণবাদী আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে ভারত। ভারতের সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড রাজ্যগুলির সঙ্গে নেপালের 1850 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।